যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। আপনি আমার সন্তান, আমার পরিবারের কথা বলেছেন। হ্যাঁ, আমার দুটো সন্তান আছে, তারা ছোট, স্কুলে পড়ে, একটা কেবল স্কুলে গিয়েছে। আমার ওই দুই সন্তানের পাশাপাশি আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা, তারাও তো আমার সন্তান। ফলে আমার সেই সন্তানদের, আমার শিক্ষার্থীদের জীবন যখন বিপন্ন হয়েছে, তখন সেটার প্রতিবাদ করার পরিণতি হিসেবে আমার কী হবে সেটা আমি একবারও ভাবি। কেউ কেউ এই যে বংশী নদীতে গিয়ে নৌকায় ঘুমতো রাতে, দিনের বেলায় চলে আসতো ক্যাম্পাসে। রাত 3টার সময় এই ইসলামনগর এক বাসা থেকে আমাদের দুই শিক্ষার্থী আমাকে ফোন করে বললো যে স্যার, আমরা একটা বাসায় আছি, সশস্ত্র লোকজন এসে গেট ভাঙছে, তারা যদি গেটটা ভেঙে ফেলে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। আমি 12টার দিকে বাসায় গিয়েছি। আমি আমার ওয়াইফকে জানালাম, আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, আমার ওয়াইফ সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ালেন দোয়া করবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক, ইতিহাস বিভাগের শিক্ষক, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। স্যার, আপনাকে প্যানভিশন টেলিভিশনের আমাদের এই লাল জুলাইয়ের গল্পে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে এবং আশা করছি আমাদের দর্শকরা আপনার কাছ থেকে আরও কিছু শুনবার জন্যে আগ্রহ নিয়ে বসে আছে এবং আমার এটাও মনে হয় যে ওনারা সবাই এটা শেয়ার করবেন। আপনি এবং আপনারা সহ যেভাবে সেদিন সিনার টান করে দাঁড়িয়েছিলেন, একদম অভিভাবক হিসেবে সবাইকে, ছাত্র জনতাকে যেভাবে উৎসাহ জুগিয়েছিলেন, সেইটা আসলে আপনার মধ্যে ঠিক ওই সময়টা কিভাবে আসলো বা পেছনের প্রেক্ষাপটটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে শুরু করেছেন আমাদের সেই জুলাই বিপ্লবের গল্পটি, আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। কারণ হলো, এই জুলাই গণঅভ্যুত্থানের যে সময়টা, সেটি আমাদের জাতীয় জীবনে একটি অভূতপূর্ব সময়। ব্যক্তিগতভাবে আমার জীবনেও একটি অভূতপূর্ব সময়। যদি আমার ব্যক্তিগত জীবন, একজন শিক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি প্রায় 19 বছর শিক্ষকতা করছি। আমার ব্যক্তিগত জীবনের যদি লড়াই সংগ্রামের কথা বলি, তাহলে এটি দীর্ঘই বলবো আমি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, এর শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা, বিশেষ করে শিক্ষক সমাজের যেই মর্যাদা থাকা উচিত, সেগুলো প্রতিষ্ঠার লড়াইয়ে আমি যুক্ত আছি। এবং আপনারা জানেন, জাহাঙ্গীরনগরেও আন্দোলন সংগ্রামের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। জাহাঙ্গীরনগর, আমরা এটুকু বলতে পারি, জাহাঙ্গীরনগরের কোনো অন্যায়কে আমরা প্রতিবাদহীন যেতে দেইনি কখনো। সেই দীর্ঘ অভিজ্ঞতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সংগ্রামের একটা প্রেক্ষাপট, সেখানেই যুক্ত হয়েছে আমাদের জুলাই গণঅভ্যুত্থান। আমি শুরুতে একটু বলে দিব, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে। কিন্তু আপনাদের মনে আছে কি না, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলনে ছিলাম 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকেই। কারণ 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যে রেজিম, সেই রেজিমের একজন, আপনারা জানেন, নাম শুনে থাকবেন আপনারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি রাজনৈতিক ক্ষমতায় শিক্ষক হয়ে নানান অপকর্মে জড়িয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মাদকের সিন্ডিকেট গড়ে ওঠা হয়েছিল, মাদক এবং ধর্ষণের সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে সেটার বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। এবং 24 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে আমরা প্রশাসনকে বাধ্য করেছিলাম ওই নিপীড়ক শিক্ষককে বরখাস্ত করতে। এবং ওই আন্দোলন করতে গিয়ে আমরা দেখলাম 2000 থেকে 2500-এর মতো মেয়াদ উত্তীর্ণ ছাত্রলীগ নামধারী অবৈধ শিক্ষার্থীরা হলগুলো দখল করে বসে আছে, যেখানে আমাদের নিয়মিত শিক্ষার্থীরা হলে কোনো জায়গা পাচ্ছে না। ফলে এই অবৈধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, মাদক এবং ধর্ষণের সিন্ডিকেট মুক্ত করার লড়াইটা আমাদের অব্যাহত ছিল ফেব্রুয়ারি মাস থেকেই। তার সাথে যুক্ত হলো আপনার জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানের অসংখ্য স্মৃতি আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দু একটি বক্তব্য শুনেছেন, কিন্তু পেছনের গল্পগুলো আসলে কখনোই
কারো শোনা হবে না, কখনোই আমার বলাও হবে না, হয়তো আমি হয়তো কখনো মানে বলাও হবে না বা বলবো কিনা আমি জানি না। কয়েকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 15ই জুলাই, আপনারা জানেন 15ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের উপাচার্যের বাসভবনে আমাদের উপর যে হামলাটি হয়েছিল সেটি একটি। আরেকটি আপনি একটু আগে যেটা বলছেন সেটা 17 তারিখ। আপনারা জানেন যে 16 তারিখ যখন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, এবং সেটা জাহাঙ্গীরনগরে 15 তারিখ রাতে যে হামলা, সেই হামলার প্রতিবাদে তখন সরকার সিদ্ধান্ত নিয়েছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার। এবং আমি এখানে গর্বের সাথে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নির্দেশ মেনে বন্ধ ঘোষিত হয়েছিল। একই ধারাবাহিকতায় আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন সিন্ডিকেট ডেকে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন আমাদের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। তারা ঘোষণা দিয়েছিল যে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত তারা মানবে না এবং তারা ক্যাম্পাস ছেড়ে কোথাও যাবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদেই আপনারা জানেন যে সেদিন 3টা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশ তারা ছাত্রদের উপর নির্যাতন শুরু করে। 3টা থেকে শুরু করে আপনি আমার যে লাইভ বক্তব্যটির কথা বলেছেন সেটি সম্ভবত রাত 8টা থেকে 9টার মাঝে। 3টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত যেই ম্যাসাকার চলেছে আমাদের শিক্ষার্থীদের উপরে, সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, সেখানে তাদেরকে গুলি করা হয়েছে, অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের নির্যাতন থেকে ন্যাক্কারজনক এবং বর্বরতম হামলা থেকে সংবাদকর্মীরা পর্যন্ত রেহাই পায়নি। এই ওখানে একটা কথা এসেছিল যে এই বর্বরতা 71কে ছাড়িয়ে গেছে। আমি বলেছিলাম যে আমি জানি না এরকম বর্বরতা 71 হয়েছে কিনা। কারণ হচ্ছে যে আমি 71 দেখিনি। আমার চোখের সামনে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে এদেশের পুলিশ, এদেশের সকল শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম বর্বরতম হামলা চালাবে, এটা আমার একজন শিক্ষক হিসেবে আমি ভাবতেও পারিনি। এবং আপনারা জানেন, যেটা আমি বলছিলাম যে আমাদের সারা ক্যাম্পাস আপনার সেই টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন। আমাদের শিক্ষার্থীরা পুলিশের গুলি এবং টিয়ার শেল থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন বিল্ডিংয়ের পিছনে, বিভিন্ন ভবনের পিছনে ঝোপঝাড়ে তারা আশ্রয় নিয়েছিল। পুলিশ খুঁজে খুঁজে সেখানে গিয়ে হামলা করছিল, ওখানে গুলি করছিল, ওখানে আরও টিয়ার শেল মারছিল, ওখানে গিয়ে হামলা করছিল। সেখান থেকে ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করছিল, স্যার আমরা এখানে আছি, আমাদের রক্ষা করেন, আমাদেরকে এখান থেকে রেস্কিউ করেন। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে পর্যন্ত মুভ করতে পারছি। আমরা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন, অ্যাম্বুলেন্স যখন একজন আহতকে রেস্কিউ করে যাচ্ছিল তখন সেখানে হামলা করছিল, সেখানে তাদের বন্দুকের বার দিয়ে সমুদ্র কিছু একটা আঘাত করছিল। তখন একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করছিল আপনার অ্যাম্বুলেন্সে হামলা করছেন, তখন সেই সংবাদকর্মীর উপরেও কিন্তু তারা হামলা করেছে। ফলে এরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি। আমি আসলে ওই দিন আমি এতটাই আমি এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার শিক্ষার্থীদের আমার চোখের সামনে তাদেরকে এমন নির্যাতন করা হচ্ছে, কিছু করতে পারছিলাম না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আই ওয়াজ লিটারলি ক্রাইং। আমি মেডিকেলের সামনে, আসলে ওইটা আমার কোনো বক্তব্য ছিল না, আমি ওখানে এই পরিস্থিতি নিতে পারছিলাম না, আমি এমনিই কাঁদছিলাম। তখন হঠাৎ করে একজন শিক্ষার্থী বলল, স্যার কিছু বলেন। আমি জানি না ও আসলে এটা ভিডিও করেছে না লাইভ করে, আমি কিছুই জানি না। আমি জাস্ট আমার অভিব্যক্তিটা প্রকাশ করে দিয়েছিলাম, যেটা আপনারা জেনেছেন, যেটার কথা আপনি বলছেন। 24-এর ওই বৈপ্লবিক ওই সময়টাকে আপনি আপনার জায়গা থেকে আপনার জীবনের বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা থেকে এটাকে কতটা বিভৎস বা আলাদা করে আপনি দেখছেন বা আপনার কাছে মনে হয়? আপনি 71-এর সাথে তুলনা করেছেন, এই জন্য বলেছেন যে 71 তো মানে আপনি সচক্ষে দেখেননি, আপনি পড়েছেন কিন্তু এটা দেখেছেন। তো তারপরেও এটাকে মানে এত দ্রুত গণমুখী হয়ে যাবার কারণটা কি ছিল আসলে? দেখুন, এই আন্দোলন যে সফল হলো, সেই সফল হওয়ার দীর্ঘ প্রেক্ষাপট আছে। বিশেষ করে যদি আমরা শুধুমাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথাই বলি, শিক্ষার্থীরা সেই আন্দোলন শুরু করেছিল 2018 সাল থেকে। এবং 18 সালের আন্দোলনের যে এইটার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি কিন্তু কোনো অংশেই কম ছিল না। তখন সরকারের সিদ্ধান্ত নানানভাবে সেই আন্দোলনটা স্তীমিত হয়ে যায়। এবং 2024 সাল নাগাদ সারা দেশের যে পরিস্থিতি, যেভাবে বছরের পর বছর ধরে আপনারা জানেন যে 14 এবং 18 দুটো কি নির্বাচন হয়েছে দেশে, এবং তার মধ্য দিয়ে সকল বিরোধী দলকে যেভাবে দমন করা হয়েছে, যেভাবে নিপীড়ন করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে। আমি তো জানি, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি অনেক শিক্ষার্থীকে চিনি, তারা শুধুমাত্র অন্য একটা দল করার কারণে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি। আপনি কয়েকশো পাবেন হয়তো, তাদের শিক্ষা জীবন তারা শেষ করতে পারেনি। এরকম তো সব জায়গাতেই ঘটেছে। ফলে 24-এ যেটা হয়েছে সেটা হওয়ারই কথা ছিল। এবং আমি একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আমি আসলে বিগত কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম যে পতন অনিবার্য, এই ফ্যাসিবাদী রেজিমের পতন অনিবার্য, কিন্তু সেটা কখন, কবে, কিভাবে।
সেটা দেখার অপেক্ষায় ছিলাম। এবং সর্বশেষ যেটা দাঁড়িয়েছিল, আপনারা জানেন যে সারা দেশের মানুষের জীবনে কি কোনো প্রকার কোনো স্বস্তি ছিল? একদিকে আপনার লাগামহীন বৈষম্য, শোষণ, আপনার দুর্নীতি, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছিল। সারা দেশের মানুষের যে খেয়ে পড়ে বাঁচবার অধিকার, সেই বাঁচবার অধিকার নিয়ে তো রীতিমতো হাসি টাটা শুরু হয়ে গিয়েছিল। আমাদের দেশের মানুষরা তাদের সন্তানদেরকে একটা ডিম পর্যন্ত কিনে খাওয়াতে পারতো না, বাজার দর এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেখানে গণভবন থেকে কাঁঠালের রেসিপি দেওয়া হয়েছে, নানান ধরনের রেসিপি দেওয়া হয়েছে। ফলে এই মানুষকে নিয়ে যেন উপহাস করা উপহাস করা হচ্ছে, হচ্ছে, মানুষের দারিদ্র নিয়ে, মানুষের দুর্দশা নিয়ে উপহাস করা হয়েছে। এবং সবকিছুই মনে হচ্ছে পুরো দেশটা একজন ব্যক্তির, একটা পরিবারের, একটা দলের। একটা সরকার তো একটি আমরা তার জাস্ট আজ্ঞাভাজন আর কিছুই না। এবং যা কিছুই সরকারে যারা থাকেন, যেই ধরনের সরকারি থাক, তারা যা কিছু করেন দেশের জন্য সেটা তো জনগণের টাকায় করেন, জনগণের অর্থ করেন, জনগণের পক্ষ থেকে করেন। কিন্তু সবকিছু মনে হচ্ছে একজন ব্যক্তি করছেন, একটি দল করছেন, একটি পরিবার করছেন, সবকিছু তাদের। ফলে দেশের আপামর জনসাধারণ এই রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে কিন্তু কথা বলতে পারছিল না। সেই অবস্থায় যখন ছাত্ররা আহ্বান জানিয়েছে, ছাত্রদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, কারণ আপনি জানেন আমাদের ইতিহাসের যেই গুরুত্বপূর্ণ বাঁকগুলো, সেই গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে কিন্তু ছাত্ররাই ভূমিকা রেখেছে। 1952 সালের ভাষা আন্দোলন আমাদের শিক্ষার্থীদের নেতৃত্ব হয়েছে। সেখানে যে আবারও কিছু শিক্ষক তাদের পাশে ছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই প্রফেসর নুরুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল কাশেম। তারা ছাত্রদের যে দার্শনিক নেতৃত্ব দিয়েছিলেন ভাষা আন্দোলনে। এবং ভাষা আন্দোলন তো শুধুমাত্র একটা সাংস্কৃতিক বা ভাষাগত আন্দোলন নয়, এই আন্দোলন ছিল এদেশে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই লড়াইয়ে তারা ছিলেন। 69-এর গণ অভ্যুত্থানে ডক্টর শামসুজ্জোহাদের মতো শিক্ষকরা ছিলেন। 90-এর গণ অভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আপনারা জানেন যে 80-র দশকে যখন এরশাদ বিরোধী যে আন্দোলন শুরু হলো, এরশাদ সাহেব কবিতা লেখা শুরু করলেন। তখনও তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতো না। আমাদের কবি মোহাম্মদ রফিক, তিনি একটি কবিতা লিখলেন, তার দুটো লাইন, এই যে কবিতা আবারও কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি বললেন, সব শালা কবি হবে, পিঁপড়েরা গো ধরেছে উড়বেই, বন থেকে দাতাল শুয়োর রাজাসনে বসবেই। ওই যে এরশাদকে উদ্দেশ্য করে তিনি কবিতা লিখলেন। এবং তার এই কবিতার এই দুটো লাইন শোনার পর দেশের মানুষ সাহস পেল, হ্যাঁ, এর বিরুদ্ধে কথা বলা যায়, এই স্বৈর শাসনের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে কথা বলা যায়। কথা বলাটা শিখিয়েছিলেন আমাদের শিক্ষক মোহাম্মদ রফিক। ফলে ছাত্রদের দ্বারাই আমাদের গুরুত্বপূর্ণ অর্জনগুলো হয়েছে, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অর্জনগুলো হয়েছে। এবং তাদের পাশে পেশাগত কারণেই যুগ যুগ ধরেই কম সংখ্যক শিক্ষক হলেও তারা পাশে দাঁড়িয়েছে। ওই যে 17 থেকে পরের সময়গুলো কেমন কাটছিল? এবং আমি একটু জানতে চাই যে নিশ্চয়ই এমন অনেক আহত মুখ বা এমন অনেক ম্যাসাকার আপনার মনে পড়ে যেগুলো আপনাকে অনেক বেশি আবেগ তাড়িত করে। আপনি ওভার ফোনে আমার সাথে কয়েকদিন আগে বলছিলেন যে আপনার মনে কিছু কষ্ট আছে, এই কষ্টের কথা শুনবো, কিছু আক্ষেপ আছে সেটাও শুনবো, কিন্তু আপনাকে কোন বিষয়গুলো খুব বেশি আবেগ তাড়িত করে ওই সময়ের, সেটা যদি একটু বলতেন। দেখুন, 24-এর গণ অভ্যুত্থানে আমার কর্মকাণ্ডগুলো এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমি এখানেই আমার যে অংশগ্রহণ সেটা আমি করেছিলাম। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক হিসেবে যখন আন্দোলন সংগ্রাম করি, তখন তো শিক্ষার্থীদের পাশেই দাঁড়াই, কারণ আন্দোলন সংগ্রাম করে আসলে শিক্ষার্থীরাই করে। আমরা শিক্ষকরা তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিই, তাদের পাশে গিয়ে দাঁড়াই। কেমন? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে। আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ফলে আমার সাংস্কৃতিক আন্দোলন, আমি নিজেকে সাংস্কৃতিক কর্মী পরিচয় দিতে পছন্দ করি। ছাত্র জীবন থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো কেন্দ্রিক এবং সাংস্কৃতিক অঙ্গনে যেই ধরনের আন্দোলন সংগ্রাম হয় তার সাথে আমি যুক্ত। ফলে এখানকার শিক্ষার্থীদের সাথে আমার একটা নৈকট্য আছে। আমি দাবি করব যে অন্য যে কোনো শিক্ষকের চাইতে আমার সেই নৈকট্য কম নয়। সুতরাং বুঝতে পাচ্ছেন, যখন আমাদের শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানে অংশ নিচ্ছে, তখন শুরুতে তাদের উপর যেই নানান রকমের নির্যাতন নেমে এসেছে, রাতে হলগুলোতে হামলা হয়েছে। এরপর আপনারা জানেন যে যদি 22-23 তারিখের 22-23, 24-25 এই কয়েকদিনের কথা যদি বলি, যখন ছাত্রদেরই আন্দোলনের মুখে যখন সরকার সেই কোটা ব্যবস্থার একটা সংস্কার করলো আপনার সুপ্রিম কোর্টের মাধ্যমে,
আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকজন মন্ত্রী যখন সেটা সংবাদ সম্মেলন করে জানালেন, তখন তারা ঘোষণা দিয়েছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কোনো প্রকার প্রশাসনিক বা আইনি কোনো প্রকার আপনার হয়রানি করা হবে না। এরপর আপনারা জানেন যে শেখ হাসিনা এরপরে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাইস চ্যান্সেলর, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন আপনার ইভেন মিডিয়ার সম্পাদকদের সাথে দেখা করার পরে তার কাছে মনে হয়েছিল তিনি বোধহয় শক্তি সঞ্চয় করেছেন। এরপর আপনারা জানেন তিনি কারফিউ জারি করেন এবং সারা দেশের শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করেন। একেবারে বলবো যে নজিরবিহীন একটা নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়ে শিক্ষার্থীদের দমন করার তিনি কাজ শুরু করেছিলেন সারা দেশে। এবং সারা দেশে আপনারা জানেন তখন কারফিউ চলছে, আমাদের হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীরা বাধ্য হয়েছে, অনেকেই সেই 17 তারিখের রাতেই কিন্তু অনেকেই হল ছেড়ে যার যার বাসায় চলে গিয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থী রয়ে গেছিল যারা আমাদের ক্যাম্পাসের আশেপাশে যে কয়েকটি এলাকা, আপনার ধরেন গেরুয়া আছে, এখানে আমবাগান আছে, ইসলামনগর আছে, সেখানে তারা ম্যাচ করে থাকে, বিভিন্ন বাসায় তারা ভাড়া থাকে। ফলে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটা মানে একেবারে নিকটতম একটা আশ্রয় ছিল এই এলাকাগুলো। অত্যন্ত বেদনাদায়ক। শেখ হাসিনার পুলিশ বাহিনী, ডিবি, এনএসআই তারা সকাল বিকেল এই এলাকাগুলোতে তারা রেড দিত, ব্লক রেড দিত। শুধু আমাদের শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যেত না, তাদেরকে গুম করতো না, তাদের শিক্ষার্থীদেরকে যেসব বাসায় আশ্রয় দেওয়া হতো তাদেরকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হতো। ফলে এরকম অসংখ্য ঘটনা। রাত দিন 24 ঘন্টা শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ হতো, আমাকে ফোন করতো, স্যার এখানে এটা। আমি একা না, আরও কিছু শিক্ষক, অল্প সংখ্যক বাট আরও কিছু শিক্ষক শিক্ষার্থীদের সাথে ছিলেন সার্বক্ষণিকভাবে। ফলে এই যে প্রতিদিনের, প্রতি ক্ষণের, প্রতি রাতের, প্রতি সন্ধ্যার, প্রতি সকালের আমাদের শিক্ষার্থীদের উপর যে নির্যাতন নিপীড়নের যেই ঘটনাগুলো, সেগুলো আমাকে ভীষণভাবে কি বলবো, আমি অস্থির হয়ে থেকেছি। আমি রাতে ঘুমাইনি, এই দিনগুলোতে আমি রাতে ঘুমাতে পারিনি। ফলে যেগুলোকে আপনারা হয়তো বক্তব্য হিসেবে দেখছেন, সেগুলো কোনোটাই আমার বক্তব্য নয়। আমি পরিস্থিতির মাঝে থেকেছি। সেই পরিস্থিতির মাঝে যখন কোনো সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে বা কোনো টিভি মিডিয়া বা কোনো আমার ছাত্র এসে বলেছে ক্যামেরাতে স্যার কিছু একটা বলেন, ফলে আমি যে ওই পরিস্থিতির মধ্যে আসলে যা মনে প্রস্তুতি নিয়ে কোনো বক্তব্য দেয়া কেমন উদ্দেশ্য কোনো বক্তব্য, সেগুলো আমি কিছু আমি যে পরিস্থিতির মাঝে ছিলাম সেটাই সেটার অভিব্যক্তি আমি ঘটিয়েছি। এই সময়গুলোতে আসলে আপনাদের জন্য মানে তখনও তো আপনি আসলে বা আপনারা জানেন না, আপনারা যারা মানে এই সঙ্গে ছিলেন, স্টুডেন্টদের সঙ্গে ছিলেন, রেজাল্ট কি আসতে পারে বা ফলাফল শেষ পর্যন্ত কি আসতে পারে জানেন না। কিন্তু আপনাদের উপরে যে বিপদ ঘটতে পারে বা আপনার উপরে যে বিপদ ঘটতে পারে, আপনার পরিবারের উপর যে বিপদ আসতে পারে, এটা তো মোটামুটি নিশ্চিত ছিলেন। তারপরে আসলে কোন শক্তিটা কাজ করছিল এবং নিঃসন্দেহে অনেক জায়গা থেকে এ ধরনের থ্রেড পাচ্ছিলেন? ব্যক্তিগতভাবে আমি আসলে এই ফলাফলে বিশ্বাস করি না। আমি কি করছি আমার কাছে সেটাতে আমি বেশি বিশ্বাস আমার দায় থেকে। আমার চোখের সামনে আপনি আমার সন্তান, আমার পরিবারের কথা বলেছেন। হ্যাঁ, আমার দুটো সন্তান আছে, তারা ছোট, স্কুলে পড়ে, একটা কেবল স্কুলে গিয়েছে। আমার ওই 2 সন্তানের পাশাপাশি আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা, তারাও তো আমার সন্তান। ফলে আমার সেই সন্তানদের, আমার শিক্ষার্থীদের জীবন যখন বিপন্ন হয়েছে, তখন সেটার প্রতিবাদ করার পরিণতি হিসেবে আমার কি হবে সেটা আমি একবারও ভাবি। একজন শিক্ষক হিসেবে আমার ভাববার সুযোগ ছিল না। আমি এর আগে অনেক জায়গায় বলেছি যে আমি যে প্রতিবাদটা করেছি, আমি যে প্রতিরোধটা গড়ে তোলার চেষ্টা করেছিলাম আমার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে, একজন শিক্ষক হিসেবে ওইটা করার কোনো বিকল্প ছিল না। কেমন ওই প্রতিবাদ না করে, আমার শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে আমি কিভাবে শিক্ষক হিসেবে আমার পেশা চালিয়ে যেতে পারি না। জি, দেখুন, সকল শিক্ষক আসলে আমি এক কাতারে দাঁড় করাতে চাই না। কেমন শিক্ষকদের মাঝেও কেউ নীরব থেকেছেন, কেউ হয়তো বলার সাহস পাননি, কেমন হয়তো এগুলোকে পছন্দ করেননি, সমর্থন করেননি, কিন্তু ওই যে তাদের সেই মনোবলটুকু হয়তো নেই, দাঁড়িয়ে বলতে পারেনি, সেটা আসছে। কিন্তু একটা বড় অংশ, শুধু শিক্ষক না, এত বড় একটা ম্যাসাকার হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা আপনাকে বলছি, সেটি হচ্ছে যে এই মানুষগুলোর কোনো পরিতাপ নেই, এদের কোনো গ্লানিবোধ নেই। এরা যে অন্যায় করেছে, এরা যে আমাদের মানুষ হয়ে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, জনগণের টাকায় কেনা গুলি জনগণের সন্তানের বুকে চালিয়েছে, এই বিষয়ে তাদের কোনো পরিতাপ বোধ নেই এখনো পর্যন্ত। কিভাবে আমি বলছি আপনাকে যে ব্যক্তিগতভাবে আপনি আমাকে একটু আগে প্রশ্ন করেছেন যে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, আমি আমার জীবনের ভয় পাইনি। সুতরাং এই পরিবর্তিত বাংলাদেশে আমি আমার জীবনের ভয় পাবো সেটা ভাববার কোনো কারণ নাই। আমি আপনাদের মাধ্যমে যারা ভাবছেন, আমি তাদেরকে এই মেসেজটি দিতে চাই। শিওর।
15ই জুলাই ভিসির বাড়িতে আমাদের যে উপরে যে হামলা হয়েছিল সেদিন আমি সেকেন্ড লাইফ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ আসলে মারতে পারে না, কেমন। ফলে আমার একটা ক্ষুদ্র জীবন, এই দেশের বৃহত্তর স্বার্থের কাছে কিছুই না। যেটা আমার অবাক লাগছে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পতিতরা তারা আমাকে ভীষণভাবে আক্রমণ করছে। তারা বলবার চেষ্টা করছে যে আমি হয়তো ডলার নিয়ে এই কাজ করেছি, তারা বলবার চেষ্টা করছে যে ওই যে মেটিকুলাসলি ডিজাইন কিছু একটা, ওদের শব্দ এক্স্যাক্টলি, এবং হুমকি পাচ্ছি যদি আমি কোথাও বলছি না। আমি তাদেরকে উদ্দেশ্য করে শুধুই কথাটি বলতে চাই, এই আন্দোলনটা ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, কেমন। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমন করবার জন্য যে ন্যাক্কারজনক বর্বরতম পন্থা তাদের সরকার বা তাদের দল বেছে নিয়েছিল, তারা যদি সেইটা এখনো বুঝতে না পারে, এখনো যদি উপলব্ধি করতে না পারে, তাহলে তাদের মানবিক গুণাবলী নিয়ে আমার প্রশ্ন থাকবে, কেমন। এবং এই লড়াইটা সরকারের দায় আছে। বর্তমান যে 1 বছর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমি খুবই গভীরভাবে খেয়াল করছি গণঅভ্যুত্থান পরবর্তী 5-7 মাস এই ধরনের কোনো গালাগালি, কোনো ধরনের এই ধরনের এর মুখোমুখি হয়নি। ইদানিং হচ্ছে কেন জানেন? ওই সুযোগটা তারা তখন পায়নি, রাইট। এই সরকারের নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে অভূতপূর্ব ঐক্য, সেটা বিনষ্ট করা হয়েছে। সেই ঐক্য বিনষ্ট করা হচ্ছে, সেই চেতনাকে নষ্ট করা হচ্ছে। সেই সুযোগে কিন্তু পতিতরা আবার তাদের খিস্তি খেয়ে শুরু করেছে। আমি তাদেরকে আমার ব্যক্তিগত জায়গায় স্পষ্টভাবে বলতে চাই, আমি এই দেশের মাটি এবং মানুষের জন্য আমার এই জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। এবং আপনার এই বর্তমানে যারা আছেন, যারা সরকারে আছেন বা যারা চালাচ্ছেন, তাদের জন্য একটা মেসেজ যে তারা যেভাবে এই গণঅভ্যুত্থানের অভূতপূর্ব ঐক্যটা ধরে রাখবার কথা ছিল, তারা ব্যর্থ হয়েছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই। দেখুন, বিরোধী দলগুলোর উপরে যে ধরনের নির্যাতন নিপীড়ন গত 15 বছর ধরে আমরা দেখেছি, তার বিপরীতে তারা আন্দোলন গড়বারও চেষ্টা করেছে। তারা কিন্তু ততটা সফল হতে পারেনি। চেষ্টা করেছে এবং গণঅভ্যুত্থানে তো তাদের অবদান আছে, তাদের সেই আন্দোলনের ধারাবাহিকতা। কিন্তু আমি যেটা বলতে সেটা হচ্ছে যে এই যে আপামর জনসাধারণ নেমে এসেছিল কাদের আহ্বানে, কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয়, শিক্ষার্থীদের আহ্বানে। ফলে শিক্ষার্থীদের প্রতি এদেশের আপামর জনসাধারণের একটা আস্থার জায়গা ছিল, যেটা 52-তে ছিল, যেটা 69-এ ছিল, যেটা 90-এ ছিল, যেটা 2024-এ ছিল। আমি সতর্ক করতে চাই, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা সরকারে বসে আছেন বা শিক্ষার্থীদের যে অংশটা নেতৃত্বে আছেন, আমি তাদেরকে সতর্ক করতে চাই যে আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন সেই ঐক্যটা বিনষ্ট না হয়। এবং শিক্ষার্থীদের প্রতি এই যে আপামর জনসাধারণের একজন শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগত হয়ে আমাদের যে আস্থা, আমাদের যে ভরসার জায়গা, সেটা যেন আপনারা নষ্ট না করেন। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে আবার যদি কেউ শেখ হাসিনার মতো বা তার চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন কারো আহ্বানে কিন্তু জনগণ হয়তো রাস্তায় নামার আগ্রহটাই বোধ, তখন হয়তো ওই আস্থাটুকু আর পাবে না। আমি সে বিষয়ে সতর্ক করতে চাই, কারণ আমার ব্যক্তিগত অনেক কিছু পর্যবেক্ষণ আছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন, বিশেষ করে আমাদের এই গল্পের মধ্য দিয়ে তো এটা পরিষ্কার যে আমাদের শিক্ষার্থীদের উপর যে ধরনের হত্যাযোগ্য নেমে এসেছিল, তাদেরকে যেভাবে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেটাই ছিল একজন শিক্ষক হিসেবে আমার প্রথম কনসার্ন। আমি এগুলো মেনে নিতে পারিনি। ফলে একটা মানবিক বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদের এই আন্দোলনের মাঝে ছিল, একটা নিরাপদ বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদের এই আন্দোলনের মাঝে ছিল। কিন্তু গত 1 বছরে আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে পারিনি, আমরা সেই নিরাপদ বাংলাদেশ গড়তে পারিনি। এখনও যখন প্রতিদিন পত্রপত্রিকা খুললে বা মিডিয়াতে ঢুকলেই যখন দেখি নারীর উপর নির্যাতন চলছে, শিশুর প্রতি সহিংসতা চলছে, শিশুর ধর্ষণ হচ্ছে, হত্যা করা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি করতে গিয়ে পরিবারকে আপনার কি করছে, হেনস্থা করছে। আমি এগুলো বলতে চাই না, সবকিছু বলতে চাই, আপনারা জানেন। স্যার, এখানে দুটো জিনিস, হ্যাঁ, আপনি যে বিষয়গুলো এখনকার পরিস্থিতিটা তুলে আনলেন, একটা দল হচ্ছে এটা বলবার চেষ্টা করে যে দেখো, তাহলে আমরা আগেই ভালো ছিলাম, হ্যাঁ, তার মানে এই যে এখনো তো সবকিছুই চলমান, তাহলে কিসের জন্য তোমরা ওই যে মেটাকুলাসলি ডিজাইনড এই ফাঁদে পা দিলে এবং কেনই বা তোমরা এটা করলা। এটা গেল একটা জিনিস। আমি আপনাকে আপনার পরের প্রশ্নটা পড়ে আমি এটাই ভুলে যেতে পারি, এটার উত্তরটা এখনই দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। এটা যারা বলছে তারা বলবো আমরা পুরোপুরিভাবে ভুলের মাঝে আছে, অথবা তারা পতিতদের উচ্ছিষ্ট। কারণ আমি বলছি,
24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যারা সরকারে আছেন, যারা নেতৃত্বে আছেন, তারা যদি এখন কোনো ভুল করে থাকেন, তার মধ্য দিয়ে 24-এর গণঅভ্যুত্থানে আমার অংশগ্রহণ কোনোভাবে ভুল প্রমাণিত হতে পারে না। আমি ওই জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম যে 24 কখনো ভুল হতে পারে 24 না। কখনো ভুল হতে পারে না। একজন প্রফেসর গোলাম রব্বানী উনি রাস্তায় দাঁড়িয়ে যখন সেই কবিতা আওড়াচ্ছিলেন, তার প্রতিবাদী কথাবার্তা বলছিলেন, সেটা কখনো ভুল হতে পারে কখনোই না। ভুল হতে পারে না। প্রয়োজনে আমি যে মানুষটাকে সামনে থেকে দেখছি, এই মানুষটা প্রয়োজনে বারবার ঠিক এইভাবেই দাঁড়াবেন। দাঁড়িয়ে যাব। এবং ওই যে বললাম যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা, এদেশের মাটি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াই আমি ছিলাম, আছি এবং থাকবো। আমরা দিনগুলো এগোচ্ছিলাম ওই সময়ে 25 তারিখ, 26 তারিখ, এবং মাঝখানে তো ইন্টারনেট শাটডাউন ছিল, খুব বেশি কমিউনিকেশন করতে পারছিলেন না। নিশ্চয়ই আপনাদের মধ্যেও ওই টাইমে স্টুডেন্ট প্লাস শিক্ষকদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছিল, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবার ব্যাপারগুলো ছিল। সেটা আসলে কিভাবে করতেন? তারপরে প্রেক্ষাপটগুলো যখন 27, 28, 29 জুলাই পর্যন্ত গেল, এরপরে একদম 4 তারিখে পুরো দেশ জুড়ে ম্যাসাকার, তারপরে 4 তারিখে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা আসলো যে 6 তারিখ নয়, 5 তারিখ লং মার্চ। তো এই বিষয়গুলোর সঙ্গে আপনার সম্পৃক্ততা বা ওই সময় আসলে কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগটা রক্ষা করেছিলেন, এবং তারপরে 29 তারিখ যে আপনারা রাস্তায় দাঁড়িয়ে গেলেন এবং সেখান থেকে আপনার যে কবিতাটা আমরা শুনলাম, এই প্রেক্ষাপটের আগের রাতের গল্পগুলো যদি একটু শুনি, বা আগের দিনের গল্পটা। দেখুন, জাহাঙ্গীরনগর এই 24-এর গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। জাহাঙ্গীরনগরের যে আপনার একটা কৌশলগত অবস্থান আছে, সেই কৌশলগত অবস্থান হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে জাহাঙ্গীরনগরের পাশে। ফলে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ, প্রতিরোধের যে বহিঃপ্রকাশ, সেটা অনেক সময় এই ঢাকা আরিচা মহাসড়কে তারা করে থাকে, অবস্থান নেন। আমি গর্বের সাথে বলতে চাই। এবং আরেকটি বিষয় আপনাদের বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা একটা পর্যায়ে মনে হলো যে তাদের নেতৃত্বে যারা আছেন, তাদের নেতৃত্বের মধ্যে নানান ধরনের ফাটল ধরেছে, তারা একসাথে তাদের মানে শারীরিক ভাষা একটা পর্যায়ে গিয়ে এমন পর্যায়ে গেল মনে হচ্ছে যে এই আন্দোলন শুধু তারাই করেছে। না, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সকল সাংস্কৃতিক সংগঠন, সকল রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে এবং একটা অপ্রতিরোধ্য একটা দুর্গে পরিণত হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-এর গণঅভ্যুত্থানে। সেটা দেখবেন যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুরো কৃতিত্ব কিন্তু একটা বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু নিয়ে নিয়েছে, যেটা ঐক্য বিনষ্ট হওয়ার আরেকটি অন্যতম কারণ আমি এটা মনে করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে যা ঘটিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে, সেখানে আমি দাঁড়িয়েছিলাম সেই উপাচার্যের বাসভবনে। ফলে আমি মনে করি 15ই জুলাই জাহাঙ্গীরনগর যা ঘটিয়েছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সারা বাংলাদেশে 5 আগস্ট। এবং 15ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই হামলা হয়েছিল, তারই প্রতিবাদে 16 তারিখে সারা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। এরপর যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো, আবু সাইদের ঘটনা অবশ্যই এটার সাথে একদম মানে কি বলবো, সবাইকে ইমোশনালি অ্যাটাচ করে ফেলে সবাইকে। এরপর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ, কারফিউর মাঝে বন্ধ, সবাই বাড়ি চলে গেছে, তখন আন্দোলন হাল ধরেছিল কারা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এদিকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলছি, এই আপনার কি বলে কারফিউ চলাকালীন সময়ে একটা দিনও ছিল না যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি রাখেনি। প্রত্যেক দিন তারা এই আপনার ইয়েতে গিয়েছে, আমি গর্বের সাথে বলছি, ঢাকা আরিচা মহাসড়কে গিয়েছে। এই কারফিউর মাঝে আর্মির টহল গাড়ির সামনে গিয়ে আমাদের শিক্ষার্থীরা, তখন বেশি না তো সংখ্যায়, তারা হয়তো 100, 200 বা 300 ম্যাক্সিমাম, তারা কিন্তু প্রতিদিন কর্মসূচি রেখেছে। ফলে আমি যে জাহাঙ্গীরনগরে বসে আন্দোলন করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি জাহাঙ্গীরনগর সারা বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রে বসে আন্দোলন করছি, আমি সেই ভাইবটা পাচ্ছি। আচ্ছা, জাহাঙ্গীরনগর কোনো পেরিফেরিতে ছিল কেমন, এরকম কিছু নেই। জাহাঙ্গীরনগর এই 24-এর গণঅভ্যুত্থানের কেন্দ্রে অবস্থান করছিল, সেই কেন্দ্রের থেকে আমি কাজ করেছি। এবং প্রতিনিয়ত অসংখ্য ঘটনা আমাদের শিক্ষার্থীদের গুম করে নিয়ে যাওয়া, ধরে নিয়ে যাওয়া, আপনারা জানেন, সেগুলো নিয়ে তো আমাদের প্রতিনিয়ত পুলিশ ফেস করতে হয়েছে। আমাদের কিছু শিক্ষক সর্বদাই তারা সজাগ ছিলেন, শিক্ষার্থীদের জীবন
নিরাপদ রাখার জন্য, তাদের জীবনের নিরাপত্তা রক্ষা করার জন্য আমাদেরকে পুলিশের সাথে ফেস করতে হয়েছে, আমাদেরকে স্থানীয় লোকজনদের সাথে কথা বলতে হয়েছে, এবং ব্যক্তিগতভাবে আমি আমাদের আমাদের যে আপনার কর্মচারী যারা আছেন তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছি। কারণ আমাদের কর্মচারী অনেকের বাসা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পেছন দিয়ে, আপনার ধরেন এই যে ইসলামনগর, গেরুয়া, আমবাগান। আর আপনারা জানেন যে এই আশেপাশের, আমরা তো একটা ইউনিয়নে বসবাস করছি, কিন্তু একটা ইউনিয়ন, আশেপাশের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে তারা তাদের গুন্ডা বাহিনী নিয়ে প্রতিনিয়ত আমাদের ক্যাম্পাসে আক্রমণ করার পরিকল্পনা করেছে, আক্রমণ করেছে। সেই প্রতিদিনকার ঘটনাগুলো থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপদ রাখার চেষ্টা করেছি। অসংখ্য ঘটনা, অসংখ্য স্মৃতি। মানে ধরুন রাত 3টার সময় ফোন এসেছে স্যার, বিশেষ করে 17 তারিখ রাতে যখন ওই যে আমার সেই লাইভ, তারপরে যাই হোক ম্যাসাকার বন্ধ হলো, সেদিন রাত 3টার সময় এই ইসলামনগর এক বাসা থেকে আমাদের 2 শিক্ষার্থী আমাকে ফোন করে বললো যে স্যার আমরা একটা বাসায় আছি, সশস্ত্র লোকজন এসে গেট ভাঙছে, তারা যদি গেটটা ভেঙে ফেলে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। এটা সম্ভবত রাত 2টো বা 3টার কথা। আমি 12টার দিকে বাসায় গিয়েছি, আমি আমার ওয়াইফকে জানালাম, আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, আমার ওয়াইফ সাথে সাথে নামাজে দাঁড়ালেন দোয়া করবার জন্য। হ্যাঁ, সরি, আমি যেহেতু ক্যাম্পাসে থাকি না, আমি অরুণাপল্লী থাকি, এখান থেকে একটু দূরে, সেখান থেকে আমার আসলে আসার কোনো সুযোগ ছিল না। তো আমি তখন ফোনে অ্যাক্টিভ হয়ে গেলাম, আমার প্রাক্তন শিক্ষার্থী যারা তারা কে কোথায় আছে, আমি কয়েকজন শিক্ষককে পর্যন্ত ফোন, যারা গেরুয়াতে থাকে, রাতে 3টার ফোন দিয়ে বলেছি যে এরকম একটা বাসা একটা স্কুলের পাশে, আপনারা কেউ একটু সেখানে যেতে পারেন কিনা, আমাদের শিক্ষার্থী রক্ষা করতে পারেন কিনা। এরপরে কাজ করলো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে তাদেরকে মেসেজটা দিলাম যে দেখো এই নাম্বার থেকে ফোন করছে, এই বাসায় তারা আছে, তোমরা ইমিডিয়েটলি সেখানে যাওয়ার চেষ্টা করো এবং তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করো। শেষ পর্যন্ত কাজে আসলো, আমাদের অ্যালামনাইদের একটা গ্রুপ তারা অ্যাক্টিভ ছিল, কারণ ওই দিন আমাদের প্রচুর 15 তারিখ থেকে তো আমাদের প্রচুর শিক্ষার্থী আপনার আহত হয়ে এনাম মেডিকেলে ছিল। ফলে আমাদের অ্যালামনাইরা ওই এনাম মেডিকেলে তাদের চিকিৎসার বিষয়ে তারা খুব অ্যাক্টিভ ছিল। আমি তাদের গ্রুপটাতে এই মেসেজটা দিলাম, তারা সাথে সাথে মোটরসাইকেল দিয়ে কয়েকটা গ্রুপকে পাঠিয়েছে এবং তারা সেখান থেকে তাদেরকে রেস্কিউ করেছে। এরকম অসংখ্য ঘটনা। আরেকটা কথা আমি বলতে চাই, এর আগেও বলেছি, সেই সম্ভবত 27 বা 28 তারিখে ক্যাম্পাস ভয়াবহ অনিরাপদ, কারণ ক্যাম্পাসে শিক্ষার্থীরাও নাই, হল তো ভ্যাকেন্ট। এর মাঝে কিছু শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে, কেউ কেউ এই যে বংশী নদীতে গিয়ে নৌকায় ঘুমতো রাতে, দিনের বেলায় চলে আসতো ক্যাম্পাসে, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিত। একদিন রাত 11টা সাড়ে 11টার দিকে এক ছেলে আমাকে ফোন দিল, বলল স্যার আমরা 10-12 জন ক্যাম্পাসে মিলিত হয়েছি, আমরা রাতে চিকা মারব, আমাদের খাওয়ার পয়সা নেই স্যার, একটু টাকা পাঠান, আমরা খেয়ে আমরা চিকা মারব। আপনি ভাবতে পারেন সারা দেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, সেই সন্ত্রাসী রাজত্বের মাঝে আমাদের ক্যাম্পাসে চারদিকের সন্ত্রাসীরা তারা ক্যাম্পাসে প্রতিনিয়ত হামলা করছে, পুলিশ হামলা করছে, র্যাব হামলা করছে। সেই অবস্থার মাঝে আমাদের শিক্ষার্থীরা রাতে দেয়াল লিখন করবে, দেয়ালে সেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদী কথাগুলো লিখবে। এগুলোকে আপনি কিভাবে ভুলে যাবেন? এই অসংখ্য স্মৃতি আমাদের আছে। এগুলোকে ভুলে যাওয়া তো আসলে অকৃতজ্ঞতা। স্যার একদম আমরা আলাপচারিতা তো চালিয়ে গেলে আসলে এই গল্প শেষ হবার নয়, আমরা অনেক লম্বা করতে পারবো ইনশাল্লাহ, অন্য আরেক সময় আমরা হয়তো বা গল্প করব। 5 তারিখ একদম ঠিক ওই দিনটাই যদি বলি, ওই দিনে সকাল থেকে তো একদম পুরো দেশটা কেন যেন মনে হচ্ছে যে একদম এক শুনশান একটা ব্যাপার। আগের দিন যেভাবে ঘটা করে বলা হলো যে লং মার্চ টু ঢাকা, কিন্তু 11টা পর্যন্ত মনে হচ্ছিল কেউ নাই, যেন মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত কি সব ভেস্তে গেল কিনা, এবং সেই দিনটা যদি ব্যর্থ হতো আমি জানি না ইতিহাসে আসলে কি ঘটতো। তো ওই দিনটার প্রেক্ষাপটটা যদি বলেন, সকাল থেকে একদম হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত। এই ঘটনা বলবার আগে আমি আপনি যেটা বলছিলেন সেটা একটু উল্লেখ করতে চাই, কারণ আন্দোলন চলাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল, তাদের যে বিভিন্ন রাজনৈতিক ভাষা যেগুলো তারা ব্যবহার করেছে সেগুলো অভূতপূর্ব ছিল। যেমন ধরো একটা বাংলা ব্লকেট, শব্দের খেলা, যেটা শব্দের প্রতিভা, অসাধারণ, অভূতপূর্ব। জি।
আমি নিজে অবাক হতাম যে রঙের আমাদের ব্যাপারটা শিক্ষার্থী- যেটা ছিল হ্যাঁ, লাল করে ফেলা প্রোফাইল, লাল করে ফেলা, জি যে আমাদের শিক্ষার্থীরা এগুলো বলছে, জি। এগুলো বলতে পারছে, আমি নিজে অবাক হচ্ছিলাম। এরপর একটি, আমি বলবো একটি একটি ঐতিহাসিক, একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ছিল 6 তারিখ নয় 5 তারিখে লং মার্চের ঘোষণা দেওয়া। ওইটা ছিল একটা মোমেন্টাম, আমাদের শিক্ষার্থীরা সেই মোমেন্টামটা ধরতে পেরেছিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ওই আন্দোলন চলাকালীন সময়ে আমার হাঁটুতে একটা ইনজুরি ছিল, আমি ঠিকমতো হাঁটতে পারতাম না। আপনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, হচ্ছে একটা স্ট্রেচার ছিল মনে হয় রাইট, আপনার। সেগুলোতে ভর করে আমি আসতাম। আগের দিন তো জানেন সারা দেশে কী ধরনের ম্যাসাকার হয়েছে, যুবলীগ কীভাবে মানুষকে গুলি করে হত্যা করেছে। ফলে একটা ভীতি ছিল যে কেউই আসলে আগের দিন রাত পর্যন্ত বিশ্বাস করেনি হয়তো যে এত তো মানুষ রাস্তায় নামবে। সকালবেলা যখন আমি আমার বাসা থেকে যখন বেরিয়ে আসি, 5 তারিখ সকালবেলা, 5 আগস্ট 5 আগস্ট সকালবেলা, আমার স্ত্রী মানে আমার এই আন্দোলনে আমার অন্যতম সারথি, কিন্তু তবু তো বুঝেন পরিবার তো, শেষ পর্যন্ত আমরা পরিবারে বসবাস করি। সে বলছিল আজকে বের হয়ে না, আজকে বোধহয় কেউ বের হবে না। আমি তাকে হেসে বলেছিলাম মানুষ বের হবে, এবং কেউ যদি বের না হয় আমাকে বের হতে হবে। তো আমি জানি সে উদ্বিগ্ন। আমি আসলাম ক্যাম্পাসে, এসে তখন 8টা 8:30 বোধ হয়, এখন 8:30টার দিকে এসে আমি এসে দেখলাম এখানে কয়েকশো, 300-400 মতো আছে। আমি তাকে আশ্বস্ত করার জন্য ফোন দিলাম যে 300-400 আছে, আমি এসেই পাচ্ছি। তখন আমি সে- একা নই? আমি একা নই, 300-400 আছে ক্যাম্পাসে। জি তখন সে বলল যে 300-400 দিয়ে কী হবে। আমি বললাম অপেক্ষা করো, আসবে। এরপর 1 ঘন্টার মধ্যেই আপনার পুরো ক্যাম্পাস ভরে যাচ্ছিল। এবং একটি বিষয়, এটা আমার, দেখুন আমি এই 24শে গণঅভ্যুত্থানে যা করেছি এটা আমার দায়িত্ব পালন করেছি, এর জন্য আমি কোনো মূল্যায়ন চাই না, এটা কোনো প্রতিদান চাইনি, এবং এটা কোনো কৃতিত্ব আমি নিতে চাইনি কখনো। কিন্তু কথা প্রসঙ্গে কথাগুলো এসে যায়। 29 তারিখ আমার সেই সংক্ষিপ্ত বক্তব্য তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপরে অসংখ্য মানুষ তারা এই ধরুন ধামরাই থেকে শুরু করে এদিকে আমিনবাজার, এদিকে সিঙ্গার থেকে শুরু করে আশুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষ এসেছে যে ওই স্যার জাহাঙ্গীরনগরের, তারা জাহাঙ্গীরনগরে এসেছে। অসংখ্য গার্মেন্টস ওয়ার্কার, অসংখ্য দোকানদার, রিক্সাওয়ালা এসে আমাকে বলেছে, ওই কয়েকদিন তারা অসংখ্য মানুষ আমার সাথে ছবি তুলেছে, স্যার আপনার বক্তব্য শুনে এসেছি। ফলে 29 তারিখের পর থেকে এই জাহাঙ্গীরনগরও এই পুরো অঞ্চলের একটা আন্দোলনের কেন্দ্র, এবং প্রত্যেকটা পয়েন্টে আর্মি, বিজিবি, পুলিশ মানুষকে বাধা দিয়েছে যেন ক্যাম্পাসে না আসতে পারে। এটা কয়েকদিন আগে থেকে চলছিল, কিন্তু তারপরেও এই সকল বাধা ডিঙ্গিয়ে তারা বিকল্প পথে হেঁটে হেঁটে তারা ক্যাম্পাসে এসেছে। এবং আমি জানি না আমি এইটা দাবি করতে পারবো কিনা যে আমরাই প্রথম হাইওয়েতে গিয়েছি, কারণ একটা বড় কেন্দ্র তো ছিল আপনার সেই সায়দাবাদ যাত্রাবাড়ি, একটা ছিল আমাদের উত্তরা, জি একটি জাহাঙ্গীরনগর। আমরা যদি আগে নাও বেরিয়ে থাকি, অন্তত একই সাথে আমরা জাহাঙ্গীরনগরের সবাই গিয়ে এই ঢাকা রিচা মহাসড়কের আমরা দখল নিয়ে আমরা একদম কৌশল করে আমরা অগ্রসর হচ্ছিলাম। আমরা যেটা করেছি, আমি ধন্যবাদ জানাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল সংবাদকর্মীকে, তারা অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। আমাদের ওই দিনকার স্ট্র্যাটেজি ছিল যে আমাদের সাংবাদিকরা, কারণ আমরা খবর পাচ্ছিলাম যে পুলিশ গুলি চালাচ্ছে, আমরা আন্দোলন করছি, একই সাথে আমরা তো শিক্ষক, আমাদের প্রথম দায়িত্ব থাকে আমাদের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা। এবং আমি আমার এই 24শে গণঅভ্যুত্থানে পুরোটা সময় জুড়ে এই একটা জায়গায় আমি আপোষ করিনি। আমি আমার শিক্ষার্থীদের বলেছি, দেখো আন্দোলন আমরা করব, আন্দোলন দীর্ঘদিন হতে পারে, কিন্তু তোমার জীবনের নিরাপত্তা আমার কাছে আগে। ফলে সেদিনও আমরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তা ছিল। ফলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কিছু সাংবাদিক মোটরসাইকেল নিয়ে, তারা ধরুন আমরা প্রথমে গিয়েছি আমাদের মেইন গেটে, সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে একটা অগ্রবর্তী টিম হিসেবে তারা রেডিও কলোনি পর্যন্ত গিয়েছে, গিয়ে আমাদের মেসেজ দিয়েছে যে এই পর্যন্ত আসা যায়। তখন আমরা স্লোগান নিয়ে আমরা সেই পর্যন্ত গিয়েছি। এরপর আবার আমাদের অগ্রবর্তী টিমটা সাভার পর্যন্ত গিয়েছে, তারপর আমাদের মিছিলে গিয়েছে। এবং যেটি হয়েছে, আমরা হয়তো মেইন গেট দিয়ে প্রবেশ করেছিলাম হয়তো কয়েক হাজার, 3-4 হাজার। এটা আপনারা জানেন যে সাভার পৌঁছতে 2 দিক থেকে মানুষ এসে, 4 দিক থেকে মানুষ এসে এটা তো 15-20 হাজার করে ফেলেছে কেমন। এবং আপনি তো সারাদিনের গল্প জানতে চেয়েছেন, শেষটুকু বলে নিই। আমার যেহেতু হাঁটুতে ব্যথা ছিল, আমি রেডিও কলোনির পরে আর আমি যেতে পারিনি, কারণ আমি হাঁটতে পারছি না, আমি পেছনে চলে আসি। আমার
সহকর্মীরা, শ্রদ্ধেয় সহকর্মীরা, আমাদের শিক্ষার্থীদের ঢাল হয়ে সামনে থেকে তারা যখন সাভারে যায়, তখন আপনারা জানেন সেই সাভারে পুলিশ অতর্কিত গুলি ছোড়ে, টিয়ারশেল লিখে পড়ে। আমার কয়েকজন শিক্ষক সহকর্মী সেখানে আহত হন, কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এবং আমাদের সেই মিছিলে যোগ দেয়া শ্রাবণ গাজী, আমাদেরই একজন সহকর্মীর সন্তান, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতে ছিলেন। ছুটিতে বাড়িতে এসে তিনি এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাকে একদম স্নাইপার দিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় এবং সে স্পটে তিনি মৃত্যুবরণ করেন। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যখন 3টা সাড়ে 3টার দিকে তো শেখ হাসিনা পালিয়ে গেল, সারা বাংলাদেশ তো তখন থেকে উদযাপন করছে, কিন্তু আমরা জাহাঙ্গীরনগর কিন্তু আসলে সে অর্থ উদযাপন করতে পারিনি। কারণ সাভারে কিন্তু সন্ধ্যা পর্যন্ত পুলিশ গুলি চালিয়েছে। সাভারের পুলিশ মানে এই খবর চলে আসবার পরে পুলিশ গুলি করেছে এবং অসংখ্য। এটা ঢাকার উত্তরাতেও একই ঘটনা ঘটেছে। সাভারে এটা ঘটেছে। অনেকে বলেছে যে সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত গুলি চলেছে। ফলে সারা দেশ যখন উদযাপন শুরু করেছে তখন আমরা গুলির মুখে। এবং 5 তারিখ মাগরিবের নামাজের পর আমরা শহীদ শ্রাবণ গাজীর জানাজা করেছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে। সুতরাং বুঝতে পারছেন ওই উদযাপনের ওই মোমেন্টামটা আমরা ধরতে পারি, আমরা করতে পারিনি। আমরা শ্রাবণ গাজীর এবং আমাদের সাথে সেই মিছিল আরেকটি ছেলে গুলিবিদ্ধ হয়ে, আলিফ নামক আরেকটি ছেলে, স্কুলের ছেলে, কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে শহীদের খাতায় নাম লিখেছে। ফলে এই দুর্বিষহ স্মৃতি, এগুলো দুর্বিষহ স্মৃতি। তবু গণ অভ্যুত্থানটা তো তখন সফলই হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে সামগ্রিক যে দেশের আপনার পরিস্থিতি, তাতে আমি সুখী নই। কারণ এদেশে মানুষের নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত। এই সরকারের প্রতি আমার একটা অভিযোগ বলবো। তবে আপনার জায়গা থেকে আপনি যে মানুষটা, সে মানুষ নিশ্চয়ই হতাশ হতে পছন্দ করেন না, নিঃসন্দেহে। এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই, লড়াইটা শুরু হয়েছে, শেষ হয়নি। এই লড়াই চলবে, লড়াই চলমান থাকবে। আপনার সেই কবিতাটা, আপনার সেই মানে যেটা আপনার কণ্ঠে উচ্চারিত হয়েছিল, যেটা আমাদের সবাইকে উজ্জীবিত করেছিল, সেই অংশটুকু দিয়ে আজকে শেষ করব। আর তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি যেখান থেকে বললেন যে লড়াইটা আসলে শেষ হয়নি, লড়াইটা চলমান থাকবে, এই প্রত্যাশার কথাটা আমাদের উদ্দেশ্যে একটু বলবেন। এবং আরও যদি কিছু বলবার থাকে সেটাও আপনি অন ক্যামেরাতেই বলতে পারবেন। এবং তারপরে কবিতাটা দিয়ে আমরা শেষ করব। দর্শক, লাল জুলাইয়ের গল্পে আজকে আমরা শুনলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গল্প। এবং সেই বিশ্ববিদ্যালয়ের গল্প যার কাছ থেকে শুনলাম, বা ওই সময়ের কথাগুলো যার কাছ থেকে শুনলাম, প্রেক্ষাপটগুলো যিনি তুলে ধরলেন, তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। তবে বিদায় নিতে নিতে স্যারের কাছ থেকে আরও 2-1টা কথা এবং সেই কবিতাটা স্যার আবার আমাদের জন্য, আমাদের প্যানভিশন টেলিভিশনের দর্শকদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য আরেকবার উচ্চারণ করবেন। কারণ স্যার বলেছেন লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি, সবেমাত্র শুরু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখুন, আমার সেই সংক্ষিপ্ত বক্তব্য এবং কবিতার দিনটি 29 জুলাই সারা দেশে কী ধরনের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল আপনারা জানেন। আমি সকাল থেকে ক্যাম্পাসে ছিলাম আমাদের শিক্ষার্থীদের সাথে। আমি দুপুরে লাঞ্চের জন্য বাসায় ফিরে যাই। আমি লাঞ্চে বসেছি, তখন আমার এক শিক্ষার্থী ফোন করে বলল, ওর নাম জানিস, বলল স্যার আমরা মিছিল করবো, আপনাকে আসতে হবে। আমি দ্রুত খাবার টেবিল থেকে উঠে আমি চলে আসি। তখন আমরা কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীদের সংখ্যা হয়তো 150-200 বা এরকম হবে। এই মহুয়াতলা থেকে আমাদের একটা মিছিল শুরু হলো। মিছিলটি ঢাকার ইচা মহাসড়কে গিয়ে সেখান থেকে ঘুরে এসে এই শহীদ মিনারে আমরা একটা সংক্ষিপ্ত সমাবেশ করি। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে আমি শুধু ভাবছিলাম যে সারা দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে যেই হত্যাযজ্ঞ, যে খুন এবং গুমের একটা নারকীয় পরিস্থিতি নেমে এসেছে, সেখান থেকে ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে রক্ষা করার একটি উপায় এদেশের আপামর জনসাধারণকে রাস্তায় নেমে আসতে হবে। সুতরাং ওই দিন আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল কিভাবে মানুষকে ঘর থেকে বের করা যায়। কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সেই কারফিউর কারণে, সরকারের নানান দমন নিপীড়নের কারণে কিন্তু
পেশাজীবীরা, নানান শ্রেণী পেশা মানুষরা কিন্তু আসলে ভয়ে তারা অনেকটা ঘরে প্রবেশ করেছিল। ফলে আমার উদ্দেশ্য ছিল মানুষকে ঘর থেকে বের করা। এবং আমি মাঝে মধ্যে একটু কবিতা পড়ি নিজের জন্য। ওই সময় আমার কাছে মনে হয়েছিল কবি নবারুণ ভট্টাচার্যের এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, সেই কবিতার কথাগুলো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবং সেই কবিতার প্রথম 4 লাইন এবং মাঝখানের 4 লাইন আমি আসলে আবৃত্তি করিনি, উচ্চারণ করেছি। আমি এদেশের মানুষের কাছে যে আহ্বানটা জানাতে চেয়েছিলাম, সেই আহ্বানের ভাষা হিসেবে আমি কবি নবারুণ ভট্টাচার্যের আমার মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, সেই কবিতার চরণগুলো আমি বেছে নিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছিল সেই কথাগুলো অনেক বেশি প্রাসঙ্গিক এবং এগুলো মানুষকে স্পর্শ করবে। এবং পরবর্তীতে জেনেছি সত্যি মানুষকে স্পর্শ করেছিল। অনুরোধ করা হয়েছে সেই কবিতার সেই চরণগুলো আবার উচ্চারণ করবার চেষ্টা করছি। কবি নবারুণ ভট্টাচার্যের এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় কবিতার সেই লাইন কটি। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই কবিতার কথাগুলো উচ্চারণ করবার মধ্য দিয়ে আমি এদেশের সকল মানুষের প্রতি, আমার শিক্ষার্থীদের প্রতি, যারা 24শে গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রতি আহ্বান রাখব। এদেশের মাটি, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই হয়েছিল 2024-এ, মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির লড়াই হয়েছিল 24-এ, এবং একই লড়াই আমরা 1952 সালেও করেছি, 1971 সালেও করেছি। ফলে এই লড়াইয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হবে, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাব। সামনে অনেক বাধা আসবে, সেই বাধা জয় করতে হবে, এবং সেই বাধা জয় করবার ক্ষেত্রে পতিতরা আবার ফিরে আসবার চেষ্টা করবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মাটি এবং মানুষের হয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। সবাইকে এই আহ্বান রেখে এদেশের মানুষ ভালো থাকুক, এই দেশটি ভালো থাকুক, আমরা সবাই এদেশের মানুষ এবং মাটির জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হই। ধন্যবাদ সবাই।